আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা Beecrowd প্রবলেম নাম্বার 1160 সলভ করব। Population increases. Maria Jinha wants to solve an interesting problem. Given the population and growing rate of two cities, A and B, she would like to know how many years would be necessary to the smaller city, always A, to be greater than the larger city, always B, in population. Of course, she only wants to know the result for cities that the growing rate for city A is bigger than the growing rate for city B. Therefore, she separated these test cases for you. Your job is to build a program that print the time in years for each test cases. নিচে যেটা বলছে, however, in some cases, the time can be so big and Maria Jinha don't want to know the exact time for these cases. In this way, for these test cases, it is enough to printing the message might the 1 kilo. That means more than a century. ওকে, প্রথমবার যদি প্রবলেম স্টেটমেন্টটা পড়েন তাহলে একটু কমপ্লেক্স মনে হতে পারে কনসেপ্টটা। আমি এক্সপ্লেন করছি। এখানে আমাদের দুইটা সিটি এর কথা বলছে, এ এবং বি। আমাদের এ সিটিকে ছোট সিটি এবং বি সিটিকে বড় সিটি হিসেবে ডিফাইন করা হয়েছে। অর্থাৎ এ সিটি এর পপুলেশন সবসময় বি সিটির পপুলেশন থেকে কম হবে। অর্থাৎ আমরা যদি পি এ দ্বারা ডিফাইন করি, পপুলেশন অফ এ সিটি ইজ অলওয়েজ লেস দ্যান পপুলেশন অফ বি সিটি। এখানে কন্ডিশনে বলে দিয়েছে। তো আমাদের পপুলেশন অফ এ সিটি অর্থাৎ পি এ এবং পিবি দেওয়া থাকবে, প্লাস আমাদের আর এ দ্বারা যদি এ সিটি এর পপুলেশন গ্রোথ রেট নির্দেশ করা হয় তাহলে আর এ এবং আর বি দেওয়া থাকবে, অর্থাৎ বি সিটি এর পপুলেশন গ্রোথ রেট দেওয়া থাকবে। এখানে আমাদের কিছু কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে পি এ এর মান সবসময় পিবি থেকে ছোট হবে। অর্থাৎ এ সিটি যেহেতু স্মল সিটি হিসেবে ডিফাইন করছে, অর্থাৎ এ সিটি এর পপুলেশন কম হবে বি সিটি থেকে। বাট এখানে আরেকটা কথা বলছে, অফকোর্স শি অনলি ওয়ান্টস টু নো দি রেজাল্ট ফর সিটিজ দ্যাট দি গ্রোয়িং রেট ফর সিটি এ ইজ বিগার দ্যান দি গ্রোয়িং রেট ফর সিটি বি। এখানে আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে, আমাদের যেগুলো টেস্ট কেস থাকবে সেই টেস্ট কেসের ক্ষেত্রে আর এ এর মান সবসময় আর বি থেকে বড় হবে। আর আমাদের প্রবলেমে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এ সিটি এর পপুলেশন কত বছরের মধ্যে বি সিটি এর পপুলেশন থেকে বেশি হবে। এখন আমরা একটা অ্যানালজি ইউজ করতে পারি। আমরা এইচএসসি বা এসএসসির ফিজিক্সে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে আমরা বাঘ এবং হরিণের একটা ম্যাথ করেছিলাম। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বাঘ হরিণকে তাড়া করলো, সেটা হরিণ টের পেয়ে হরিণও দৌড় দিল। তো এক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে কি, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা এবং ধরার ক্ষেত্রে কত দূরত্বে গিয়ে বা কত সময় পর ধরতে পারবে। তো আমাদের এই ম্যাথ বা এই প্রবলেমটা একই রকম অনেকটা কনসেপ্ট। এই বাঘ হরিণকে ধরার ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়? আমাদের একটা শর্ত হচ্ছে বাঘের যে স্পিড রয়েছে সেটা অবশ্যই হরিণের থেকে বেশি হতে হবে। যদি হরিণের স্পিড বেশি হয় তাহলে বাঘ কখনোই এই হরিণকে ধরতে পারবে না। তো এই কনসেপ্টটা এখানেও বলা হয়েছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে এ সিটি এর পপুলেশন কত বছরের মধ্যে বি সিটি এর পপুলেশন থেকে বেশি হবে। এখন এ সিটি এর পপুলেশন যেহেতু কম, সেহেতু এ সিটি এর পপুলেশন গ্রোথ রেট অবশ্যই বি সিটি এর পপুলেশন গ্রোথ রেট থেকে বেশি হতে হবে। তাছাড়া কখনোই এ সিটি এর পপুলেশন বি সিটি এর পপুলেশন থেকে বেশি হবে না। এজন্য সে করেছে কি, মারিয়া জিনহা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সকল টেস্ট কেসের ক্ষেত্রে এ সিটি এর পপুলেশন গ্রোথ রেট বি সিটি থেকে বেশি সেগুলাই আলাদা করে রাখছে। অর্থাৎ আমাদের টেস্ট কেসে সবসময় এ সিটি এর পপুলেশন কম হবে বি সিটি থেকে, বাট এ সিটি এর পপুলেশন গ্রোথ রেট আবার বি সিটি থেকে বেশি হবে। এই হলো আমাদের প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা। এখানে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের এ সিটি এর পপুলেশন বি সিটি থেকে বড় হইতে অনেক বছর সময় লাগে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এক্সাক্ট যে ইয়ার এর ক্যালকুলেশন রয়েছে সেটা এক্সাক্ট প্রিন্ট না করে আমাদের একটা মেসেজ প্রিন্ট করতে বলছে, অর্থাৎ মোর দ্যান এ সেঞ্চুরি। এই মেসেজ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের ক্যালকুলেশনের আউটপুট যদি 100 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এক্সাক্ট ভ্যালুটা প্রিন্ট না করে এই মেসেজটা প্রিন্ট করব। ওকে, আমি একটু এগুলো ডিলিট করে দিই। আমি ইনপুট সেকশনে আসছি। দি ফার্স্ট লাইন অফ ইনপুট কন্টেন্স এ সিঙ্গেল ইন্টিজার টি ইন্ডিকেটিং দি নাম্বার অফ টেস্ট কেসেস। অর্থাৎ ইনপুটের প্রথম লাইনে আমাদের টি এর ভ্যালু ইনপুট নিতে হবে, যেটা টেস্ট কেস নির্দেশ করে। ইস টেস্ট কেস কন্টেন্স 4 নাম্বারস। প্রত্যেকটা টেস্ট কেসে 4টা করে নাম্বার ইনপুট নিতে হবে। 2 ইন্টিজার্স পি এ অ্যান্ড পিবি। অর্থাৎ পি এ এবং পিবি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে এ সিটি এর টোটাল পপুলেশন এবং বি সিটি এর টোটাল পপুলেশন। এখানে রেঞ্জ দেওয়া আছে, ভ্যালু কতর মধ্যে হতে পারে। এবং এখানে একটা কন্ডিশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে পি এ ইজ লেস দ্যান পিবি, ইন্ডিকেটিং রেসপেক্টিভলি দি পপুলেশন অফ এ অ্যান্ড বি অ্যান্ড টু নাম্বারস জি ওয়ান অ্যান্ড জি টু। এগুলা কি নির্দেশ করে? জি ওয়ান এবং জি টু হচ্ছে
with 1 digit after decimal points indicating the population growing rate for A and B respectively, অর্থাৎ G1 হচ্ছে ACT এর পপুলেশন গ্রোয়িং রেট, G2 হচ্ছে BCT এর পপুলেশন গ্রোয়িং রেট, এবং এগুলা ফ্র্যাকশনাল মান বা ভগ্নাংশ মান হইতে পারে, যার রেঞ্জ হচ্ছে 0.1% থেকে 10% এর মধ্যে। ওকে, এখানে পে অ্যাটেনশন প্লিজ, আমাদের একটা বিষয়ে নজর দিতে বলছে। দি পপুলেশন অলওয়েজ ইজ অ্যান ইন্টিজার নাম্বার। জনসংখ্যা তো কখনোই ভগ্নাংশ সংখ্যা হইতে পারে না, 2 জন 3 জন হইতে পারে, বা 5 জন 7 জন হইতে পারে, কিন্তু 5.5 জন 6.5 জন এরকম তো হইতে পারে না। এই কথাই বলছে। সো এ গ্রোয়িং রেট অফ 2.5% ওভার পপুলেশন অফ 100 উইল রেজাল্ট ইন 102। আমরা যদি ক্যালকুলেশন করি 100 এর উপর 2.5%, সেক্ষেত্রে আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন আসছে 102.5, বাট এক্ষেত্রে আমাদের আউটপুট আনতে হবে 102। তো এক্ষেত্রে টেনশন করার কোনো প্রয়োজন নেই। সি বা সি প্লাস প্লাসের প্রবলেম সলভ করলে আমরা যদি ইন্টিজার ডিভিশন করি, সেক্ষেত্রে আমাদের 102 অ্যান্সার আসবে। অ্যান্ড গ্রোয়িং অফ 2.5% ওভার পপুলেশন অফ 1000 উইল রেজাল্ট ইন 1025। আবার 1000-এর উপর যদি 2.5% ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের এমনিতে পূর্ণ মান আসতেছে 1025, সেক্ষেত্রে আমাদের এই ভগ্নাংশ মানগুলো বাদ দিতে হচ্ছে না। এই কথা এখানে উল্লেখ করছে। ইন অ্যাডিশন ইউজ ডাবল ভেরিয়েবল টু গ্রোয়িং রেট, অর্থাৎ আমরা যখন গ্রোয়িং রেট নিয়ে কাজ করবো, অর্থাৎ ইনপুট নিব, সেক্ষেত্রে আমাদের ডাবল ভেরিয়েবল ইউজ করতে হবে। এগুলো আমাদের বলে দিয়েছে। আউটপুট প্রিন্ট ফর ইচ টেস্ট কেস হাউ মেনি ইয়ার্স উড বি নেসেসারি টু দি সিটি এ বিকাম গ্রেটার দ্যান দি সিটি বি। তাহলে প্রত্যেক টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের বছরের হিসাবটা ক্যালকুলেট করে প্রিন্ট করতে হবে, অর্থাৎ এসিটি এর পপুলেশন বিসিটি এর থেকে বেশি হইতে কত বছর সময় লাগবে। রিমেম্বার দ্যাট ইফ দি টাইম ইজ গ্রেটার দ্যান 100 it will be necessary printing the masses miles the 1 kilo. In each one of these cases maybe would be interesting interrupt for counting, otherwise you will get time limit exit. ওকে, এগুলাতে নজর না দিই। এখানে আমাদের কথা বলছে যদি বছরের হিসাব 100 থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এক্সাক্ট ভ্যালুটা প্রিন্ট না করে মাইস দি 1 সিকিউর এই মানটা, অর্থাৎ এই মেসেজটা আমাদের প্রিন্ট করতে হবে। এখানে আমাদের ইনপুট স্যাম্পল আউটপুট স্যাম্পল দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে 6, যেটা টি এর মান। টি হচ্ছে আমাদের টেস্ট কেস, অর্থাৎ 6বার আমাদের ইনপুট নিতে হবে। প্রত্যেকবারে এসিটি বিসিটি এর পপুলেশন এবং এসিটি এবং বিসিটি এর পপুলেশন গ্রোথ রেট দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের কত বছর লাগবে সেটা আমাদের প্রিন্ট করতে হবে। এই ছিল টেস্ট কেস। আমি এই প্রবলেমটা সি প্লাস প্লাস দিয়ে সলভ করবো। ওকে, আমি কোড ব্লকস ওপেন করে নিয়েছি, একটা নিউ ফাইল ক্রিয়েট করব। কন্ট্রোল শিফট এন শর্টকাট ইউজ করে ফাইলটা সেভ করব কন্ট্রোল এস চেপে। এখানে আমরা Beecrowd প্রবলেম নাম্বার দিব 1160, এক্সটেনশন দিব .cpp। আমরা সি প্লাস প্লাস এর প্রবলেমটা সলভ করব। এরপর সি প্লাস প্লাস এর জেনারেল ফরম্যাটটা তৈরি করে নিব। এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা প্রবলেম স্টেটমেন্ট থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা ইন্টিজার ভেরিয়েবল লাগবে, অর্থাৎ এ এবং বি সিটির পপুলেশন হিসেবে। আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। পি এ দ্বারা এ সিটি এর পপুলেশন, পি বি দ্বারা বি সিটি এর পপুলেশন নির্দেশ করবে। আমরা একটা আই ভেরিয়েবল নিব, আমরা একটা টি ভেরিয়েবল নিব আমাদের টেস্ট কেস ইনপুট নেওয়ার জন্য। এরপর আমরা সিটি দ্বারা টোটাল টাইম ক্যালকুলেশন করব, অর্থাৎ আমাদের কত বছর লাগবে সেই হিসাবটা ক্যালকুলেশন করব। ওকে, এরপর আমাদের ডাবল টাইপের ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে জি1, অর্থাৎ এসিটি এর পপুলেশন গ্রোথ রেট, এবং জি2 দ্বারা বিসিটি এর পপুলেশন গ্রোথ রেট নির্দেশ করে, অর্থাৎ এগুলো আমাদের ডাবল হিসেবে ইনপুট নিতে হবে। সো ডাবল ভেরিয়েবলের মধ্যে জি1 এবং জি2 ডিক্লেয়ার করলাম। শুরুতে আমরা সিইন এর মাধ্যমে টেস্ট কেস এর ভ্যালুটা ইনপুট নিব, অর্থাৎ কতবার আমাদের টেস্ট কেস চলবে। এরপর আমরা একটা হোয়াইল লুপ ইউজ করতে পারি। হোয়াইল টি লিখে দিলে এই হোয়াইল লুপ আমাদের টি সংখ্যকবার এক্সিকিউট করবে শুরুতেই। এরপর আমরা সিটি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে পারি 0 দ্বারা। এরপর সি ইন এর মাধ্যমে আমাদের 4টা ভ্যালু ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে এসিটি এর পপুলেশন, দেন বিসিটি এর পপুলেশন, দেন এসিটি এর গ্রোথ রেট, বিসিটি এর গ্রোথ রেট। ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, সেটা হচ্ছে এসিটি এর পপুলেশন বিসিটি এর পপুলেশন থেকে বেশি হতে কত বছর সময় লাগবে। এই কাজটা করার জন্য আমরা আরো একটা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল, এখানে আমরা একটা কন্ডিশন লিখে দিব, পি এ ইজ লেস দ্যান ইকুয়াল টু পিবি, অর্থাৎ এসিটি এর পপুলেশন এর ভ্যালু বিসিটি এর পপুলেশন এর ভ্যালু থেকে কম বা সমান যদি হয়, সেক্ষেত্রে এই লুপটা এক্সিকিউট করবে। এবং এর ভিতরে আমরা প্রত্যেক বছরে এসিটি এর পপুলেশন ইনক্রিজ হয়ে কত হবে এবং বিসিটি এর পপুলেশন ইনক্রিজ হয়ে কত হবে সেই ক্যালকুলেশনটা করব। খুব সিম্পল একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে পি এ ইজ ইকুয়াল টু, আমরা
সাধারণ গণিতে এই কাজটা করেছিলাম। এসিটি এর পূর্বের যে পপুলেশন ছিল সেটা প্লাস গ্রোথ কত হয়েছে সেটা। গ্রোথ ক্যালকুলেশন করার জন্য আমরা PA মাল্টিপ্লাইড উইথ G1 ডিভাইডেড বাই 100 করব। সেম ওয়েতে আমরা এখানে PB এর ক্যালকুলেশনটাও করব। PB এখানে আমাদের করতে হবে PB, আমাদের BCT এর গ্রোথ রেট হচ্ছে G2 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে প্রত্যেক বছরে গ্রোথ হয়ে কত পপুলেশন হয়েছে সেটা। তাহলে প্রত্যেক বছরের জন্য আমাদের সিটি এর মানটাকে আপডেট করতে হবে, অর্থাৎ 1 ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে 1 বছরে ইনক্রিমেন্ট হয়ে কত হলো? তাহলে 1 বছর এখানে সিটি এর মধ্যে স্টোর করতে হবে। আবার হোয়াইল লুপ চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না BCT এর পপুলেশনের সমান হয়। কারণ যখনই সমান হবে তার পরবর্তী বছরে কি হবে? পপুলেশনটা আমাদের এক্সিট করে যাবে। অর্থাৎ আমাদের BCT এর পপুলেশন যখনই এক্সিট করে যাবে তখনই আমাদের এই ক্যালকুলেশনটা অফ করতে হবে। সো আমরা এই কন্ডিশনটা লিখে দিব, PA is less than equal to PB। এক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সিটি এর মান, অর্থাৎ টোটাল যে বছরের ক্যালকুলেশন রয়েছে সেটা যদি 100 এক্সিট করে দেয় তাহলে আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে হচ্ছে না, সিম্পলি একটা মেসেজ প্রিন্ট করলেই হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন চেক করতে পারি, ইফ সিটি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 100 হয় সেক্ষেত্রে আমরা একটা মেসেজ প্রিন্ট করবো এবং ফার্দার ক্যালকুলেশন অফ করে দেবো। সি আউটের মাধ্যমে আমরা সেই মেসেজটা প্রিন্ট করতে পারি। সি আউট, আমরা এখান থেকে মেসেজটা কপি করে নিব, মাই C1 সিকিউলো, এটা কপি করলাম, এখানে এখানে পেস্ট করে দিব, একটা ইনলাইন দিয়ে দিব। এক্ষেত্রে আমাদের ফার্দার কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, তো আমরা একটা ব্রেক কন্ডিশন লাগাই দিব। এই হোয়াইল লুপের বাইরে গিয়ে আমরা টোটাল কত বছর লাগলো সেই বছরের ক্যালকুলেশনটা এখানে প্রিন্ট করে দিব। সি আউট, ওকে, সি আউটের আগে আমরা একটা কন্ডিশন লিখে দিই, ইফ সিটি ইজ লেস দ্যান ইকুয়াল টু 100 যদি হয় তবে এই মেসেজটা প্রিন্ট করব। দুঃখিত, সি আউট, এখানে সিম্পলি আমাদের সিটি এর ভ্যালুটা প্রিন্ট করতে হচ্ছে, দেন একটা ইনলাইন দিতে হচ্ছে। আমাদের কাজ শেষ আশা করা যায়। ওকে, সবকিছু ঠিকঠাক। আমরা এখন রান করে দেখি। এখান থেকে টেস্ট কেসটা কপি করব, পেস্ট করে দিব। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 51 অ্যানোস। ওকে, আমাদের এই মেসেজটাও প্রিন্ট করতে হবে। তো এখান থেকে আমাদের আউটপুট প্রিন্ট করার ক্ষেত্রে একটু কারেকশন রয়েছে। সিটি এরপর আমরা এই মেসেজটা প্রিন্ট করব। ওকে, এবার ঠিকঠাক। আমরা আরেকবার রান করি, ততক্ষণ টেস্ট কেসটা কপি করে নিই এখান থেকে। ওকে, পেস্ট, টাইম লাগছে। ওকে, 51 অ্যানোস, 16 অ্যানোস মানে বছরের হিসাব, তারপরে 12, তারপরে মাইস দি 160 হলো অর্থাৎ 100 বছরের বেশি, তারপরে 10, তারপরে লাস্টেরটা 100 হবে। ওকে, ডান। ওকে, আর একটু আমাদের কারেকশন দরকার সম্ভবত। আমাদের এখানে কন্ডিশনটা টি দিলে আমাদের বারবার এটা এক্সিকিউট করবে, অর্থাৎ টি মাইনাস মাইনাস দিতে হবে, অর্থাৎ টি এর ভ্যালু প্রত্যেকবারে 1 করে ডিক্রিমেন্ট হবে। এবার আশা করি ঠিক আছে, আমরা আরেকবার রান করে দেখি। টেস্ট কেসটা আরেকবার কপি করছি, পেস্ট করে দিলাম, এবার 100 হবে এবং আমাদের প্রোগ্রামটা টার্মিনেট করেছে। এবার সবকিছু ঠিকঠাক, আমরা এটা সাবমিট করে দেখতে পারি। কপি করে নিলাম এখান থেকে, C++17 সিলেক্ট করব, পেস্ট করে দিব, এন্ড মোটরসাইকেল, এত টাইম লাগতেছে। ওকে, আমাদের কোড অ্যাকসেপ্টেড। তো এই ছিল আজকের প্রবলেম। দেখা হবে আগামী কোনো ভিডিও।